তিন দশক পর হামাসের সাথে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র, জিম্মিদের মুক্তি দিতে ট্রাম্পের আলটিমেটাম, স্পষ্ট বার্তা নেই ইসরায়েলের। ইউক্রেনে রুশ হামলায় নিহত 2, আহত 7, বন্ধ মার্কিন গোয়েন্দা সহায়তা, শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে কাজ করছে ফ্রান্স, ব্রিটেন। এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখলে এগোচ্ছে ভারত মন্তব্য জয়শঙ্করের, ব্রিটেনে পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে খালিস্তানপন্থীর বিক্ষোভ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদা মুনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 3 দশক পর হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে জিম্মিদের মুক্ত করতে এই উদ্যোগ হোয়াইট হাউসের। তবে নতুন করে হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন জিম্মিদের মুক্তি না দিলে কোনো হামাস সদস্যই আর নিরাপদ থাকবে না। এই শেষ সতর্কবার্তা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের জন্য বিরল উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। হামাসের সাথে ওয়াশিংটন সরাসরি আলোচনা চালাচ্ছে, বুধবার এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কাতারের দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প প্রশাসনের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার। তবে হোয়াইট হাউসের এই বার্তার মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে দিলেন চূড়ান্ত সতর্কবার্তা। ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছেন তিনি। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তবে সংগঠনটির একজন সদস্যও নিরাপদে থাকতে পারবে না। হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগকে কিভাবে দেখছে ইসরায়েল তা এখনও স্পষ্ট নয়। একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে দেশটি, তবে সেখানেও বিষয়টি পরিষ্কার নয়। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে এখনও নিজেদের অবস্থান জানাতে চায় না ইসরায়েল। এদিকে ফিলিস্তিনও এখনও হামাসের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগের বিষয়ে নিজেদের কোনো অবস্থান স্পষ্ট করেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন অঞ্চলটির প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। যদিও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনমনে, তবে ট্রাম্পের হুমকির প্রভাব অঞ্চলটির আসন্ন নির্বাচনে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের দখল নিশ্চিত করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। এই আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে থাকলেও ইউরোপের ডেনমার্কের একটি অংশ এটি। সম্প্রতি যে কোনো মূল্যে আবারও অঞ্চলটি দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়ার ট্রাম্পের অবস্থান প্রত্যাখ্যান করেন দ্বীপাঞ্চলটির প্রধানমন্ত্রী। এক পোস্টে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে যুক্তরাষ্ট্র বা ডেনমার্কের প্রয়োজন নেই বলেও জানান। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের মাঝেও। ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী, খাবার সবকিছু আছে। তিনি গ্রিনল্যান্ডের কথা ভাবছেন, আর ডেনিশের নয়। আমাদের সাহায্যের প্রয়োজন। ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ড খুবই স্বাধীন। আমাদের নিজস্ব জীবনযাত্রার সম্পদ আছে। আমরা যদি যুক্তরাষ্ট্রের অংশ হই তাহলে আমাদের জীবনযাত্রার অনেক সম্পদ কমে যাবে। এতে মূল্যস্ফীতিও অনেক বেড়ে যেতে পারে। এদিকে বিশ্লেষকদের মতে অঞ্চলটি দখলের পেছনে ট্রাম্পের স্বার্থ রয়েছে। মূলত সেখানকার খনিজ সম্পদ হাতিয়ে নেয়াই তার মূল উদ্দেশ্য। তবে উত্তেজনার মাঝে 11ই মার্চ সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্পের হুমকির প্রভাব নির্বাচনেও পড়বে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চরম নাটকীয়তার মধ্যে এবার দেশটির ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের হামলায় প্রাণহানি হয়েছে 2 জনের, আহত হয়েছেন অন্তত 7 জন। এদিকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইউরোপীয় সেনাপ্রধানদের সাথে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সাথে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত বলেই তিনি ইঙ্গিত পেয়েছেন। তবে তার একদিন পরেই ইউক্রেনে ফের হামলা চালালো রাশিয়া। বুধবার ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র হামলায় আবারও ঘটল প্রাণহানির ঘটনা।
আহতও হন বেশ কয়েকজন। এদিকে সামরিক সহায়তা স্থগিতের পর ইউক্রেনের সঙ্গে এবার গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস। এর মধ্য দিয়ে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ। এরই মধ্যে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা খুব শীঘ্রই আরেকটি বৈঠকের দিকে পরিচালিত করতে পারে। চলমান পরিস্থিতির মধ্যেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার জানালেন আগামী সপ্তাহে প্যারিসের সব ইউরোপীয় সেনা প্রধানদের সাথে একটি বৈঠকের পরিকল্পনা করেছেন তিনি। আমি বিশ্বাস করতে চাই যে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে, তবে যদি তা না হয় তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সাথে কয়েকদিনের মধ্যে একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যবাসীর জনজীবনেও, এমন সতর্ক বার্তা দিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের বিশেষজ্ঞরা। এই অবস্থায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ বন্ধ সহ এর উপর জোর দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। সম্প্রতি কানাডা মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনের উপরও 10% শুল্ক আরোপ করা হয়েছে। এতে অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে বিশ্ব বাণিজ্য, যার প্রভাব এরই মধ্যে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া ভারতের পরবর্তী লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এদিকে লন্ডনে খালিস্তানপন্থীর বিক্ষোভের মুখে পড়েন জয়শঙ্কর, ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকা। এবার কাশ্মীর ইস্যুতে আগুনে ঘি ঢাললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানালেন গোটা কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই মিটে যাবে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত, আর সেই পথেই এগিয়ে যাচ্ছে দিল্লি। Kashmir, actually we have done, I think, a good job solving most of it. ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। কাশ্মীর পুরো ভূখণ্ড দখলের পরিকল্পনা সফলের পথে ভারত অনেক দূর এগিয়েছে। এবার পরবর্তী ধাপে নজর দিচ্ছে নরেন্দ্র মোদী। There are different ways of looking at it, and I give you a perspective. এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু কাশ্মীরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরো স্পষ্টভাবে বললে জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি সেক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটি এই সংকটের চূড়ান্ত সমাধান। এদিকে ওই অধিবেশন শেষে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তার সামনেই ভারতের পতাকা ছিলেন এক খালিস্তানপন্থী, এমনকি পুলিশের সামনে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা। মাসুদ রানা, নিউজ 24। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। বিবিসিকে সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতার পাশাপাশি নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সে সিদ্ধান্ত তাদের। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। তার দলও রাজনৈতিক মাঠে ছন্নছাড়া। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো দ্রুত জাতীয় নির্বাচন দাবি করছে। সেই সঙ্গে দাবি করছে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। এমন আবহেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনী ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময়ের বার্তা দেন প্রধান উপদেষ্টা। That if reforms can be done as quickly as we wish, December will be a time that we will hold election. দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের রাজনৈতিক কামব্যাক ইস্যু নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। They have to decide whether they want to do it. I cannot decide for them. Election Commission will do that. Election Commission decide who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিরাপদ নয়, সাক্ষাৎকারে দলটির এমন অভিযোগেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা। If there's a court, there's a law, there's a police station, they can go and complain.
registered their complaint. This is all way. You just don't go to a BBC correspondent to complain. You go to the police station to complain. You see through whether law is taking its course. সাক্ষাৎকারে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। I was dazzled when I came. I had no idea that I'll be leading the government and how to make it happen. So since then I'm trying to prioritize things. প্রধান উপদেষ্টা বলেন একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের দায়িত্ব নিতে হয়েছে। তবুও আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ঢাকায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেন বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হোসেন। বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। Which part you will compare? You want to compare the economy? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। We have to borrow. ইতালি পিৎজা জন্মভূমি হিসেবে পরিচিত। দেশটির নাগরিকদের প্রতিদিনের খাদ্য তালিকায় পিৎজা অন্যতম প্রধান খাবার। তবে এখন শুধু ইতালীয়রাই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মানুষদেরও পিৎজার প্রতি আগ্রহ রয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও এই ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হয়েছেন। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতালির পিৎজা সংস্কৃতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সফল প্রবেশ বেশ আলোচনার জন্ম দিয়েছে। মোহাম্মদ আলী এবং তার ভাই পিৎজা ব্যবসা শুরু করেন ছোট একটি দোকান দিয়ে। তবে তাদের অসাধারণ পরিশ্রম এবং স্বাদে নতুনত্বের কারণে খুব দ্রুত তাদের দোকানটি ইতালির অন্যতম জনপ্রিয় পিৎজা হাউস হিসেবে পরিচিতি পায়। এই প্রতিষ্ঠানের মালিক আলী খুব চমৎকার মানুষ। এছাড়া এখানে যারা কাজ করে তারা ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছে। পিৎজার কাঁচামাল থেকে শুরু করে সবকিছুতেই কোয়ালিটি আমরা লক্ষ্য করছি। আশা করি আগামী দিনগুলোতে তা বজায় থাকবে। স্থানীয়রা তাদের দোকানের বিশেষ রেসিপি এবং নতুন ধরনের পিৎজার স্বাদ ও মানে মুগ্ধ। ইতালির বিভিন্ন প্রভিন্সের নাগরিকরা এই দোকানে নিয়মিত আসেন এবং তাদের পিৎজা খান। ফরহাদ আলী ও তার ভাইয়ের পিৎজা দোকানের এখন মাসিক আয় 15 লাখ টাকা। দোকানটিতে কাজ করছেন 7 জন বাংলাদেশি শ্রমিক। এখানে তৈরি পিৎজা খুবই সুস্বাদু। এখানকার কর্মীদের ব্যবহারও অমায়িক। এই শহরে প্রতিষ্ঠানটি একটি অনন্য উচ্চতায় দাঁড়াতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। মোহাম্মদ আলী এবং তার ভাইয়ের সফলতা প্রমাণ করে ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম এবং ব্যবসায়িক কৌশল জানা থাকলে কঠিন পরিস্থিতিতেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাদের ব্যবসা শুধু অর্থনৈতিক সফলতা এনে দেয়নি, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে আজকের মতো আয়োজন। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।